অনেক বছর আগের কথা। আমরা 3 বন্ধু জুনপুট বেড়াতে গেছি। তখন এখনকার মতো এত যাতায়াতের সুবিধা ছিল না। আমরা ভোর ভোর গরুর গাড়ি করে জুনপুটের উদ্দেশ্যে রওনা হলাম। জঙ্গলময় একটি গ্রাম জুনপুট। দুপুরের একটু আগেই আমরা পৌঁছে গেলাম। গ্রাম থেকে সমুদ্র তীরের দূরত্ব প্রায় 1 মাইল। আমরা কিছুটা হেঁটে গিয়ে প্রথম সমুদ্র দর্শন করলাম। আমি বললাম, উফ, কি অপরূপ দৃশ্য! সমুদ্রের বিশাল আকার দেখে আমাদের সে কি আনন্দ! একটা রাত্রি অন্তত এখানে না থাকলে ঠিক মন ভরবে না, বল? কিন্তু থাকবো কোথায়? কাছে পিঠে থাকার মতো তো কোনো আশ্রয়স্থান দেখতে পেলাম না। কয়েকজন মাঝি মাল্লা সেখানে ঘোরাঘুরি করছিল। তাদের জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, এখানে থাকার কোনো জায়গা আছে? এখানে কেউ থাকে না বাবু, এখানে থাকার সেরকম ব্যবস্থা নেই। আপনারা কাঁথিতেই ফিরে যান। দেখুন, আমরা অনেক দূর থেকে এসেছি সমুদ্র দেখব বলে, তা আপনাদের নৌকাতেই আমাদের একটা রাত থাকার ব্যবস্থা করে দিন না। আমরা সন্ধ্যের আগেই এখান থেকে চলে যাব। তাছাড়া বিশ্বাস করুন, এই জায়গা ভালো নয়। কেন, চুরি ডাকাতি হয়? না না, কার কি আছে যে চুরি ডাকাতি করবে? অন্য উপদ্রব হয় এখানে। আপনারা থাকতে পারবেন না, কেউ থাকে না এখানে। অন্য উপদ্রব মানে ভূতের উপদ্রব তো? তাহলে শুনুন, ভূতে আমরা বিশ্বাস করি না। আর ভূত বলে যদি কিছু থাকেও, তাহলে আমাদের উপদ্রবে তারাই পালাবে এখান থেকে। মাঝি একটু রাগত স্বরে বলল, বাবু, আমার মাথার চুল পেকে গেছে। আপনারা এখনো ছেলে মানুষ। অনেক আচ্ছা আচ্ছা লোককে দেখলুম আমি। ওনাদের সম্পর্কে একটু ভেবেচিন্তে মন্তব্য করবেন। এখানে কোনো রকম গোঁয়ার্তুমি করবার চেষ্টা করবেন না। এ বড় খারাপ জায়গা। বেশ বেশ, পরীক্ষা হোক আপনাদের কুসংস্কার বড় না আমাদের সাহস। যা ইচ্ছে করুন, এখানকার ব্যাপারে জানি বলি সাবধান করে দিলাম আপনাদের। আর একটু পরই পাড়ি দেব আমরা সাগর দ্বীপে। কেউ থাকবো না এখানে, তখন মরবেন। সাগরদ্বীপ এখান থেকে কত দূর? তা দূর আছে বই কি, বরং আপনারা আমাদের গ্রামে চলুন। তাই কি পারি? এই ঝাউবনে আজ রাত্রে ভূতের সঙ্গে ড্যান্স না করে কি করে যাই বলুন? মাঝি আমাদের সাথে আর কোনো কথা না বলে এখান থেকে চলে গেল। আমরা তখন নিজেদের মনের আনন্দে সমুদ্র সৈকতে ঝিনুক কুড়তে কুড়তে এগিয়ে চললাম। বেশ খানিকটা যাওয়ার পর ঘন বনের ভিতর হঠাৎ একটা দোতলা বাড়ি চোখে পড়ল। দেখে মনে হলো বাড়িটা বহু পুরনো। আমি বিমানকে বললাম, ওই দেখ। তাই তো রে, বাড়ি এখানে কোত্থেকে এলো? এগিয়ে চল তো দেখি, যদি এখানে কোথাও একটু থাকবার ব্যবস্থা ম্যানেজ করতে পারি। এমন সময় আমাদের পিছন থেকে কে যেন বলে উঠল, ওটা ভূতের বাড়ি। আমরা পিছন ফিরে দেখলাম 12-13 বছরের একটি ছেলে সেখানে দাঁড়িয়ে আছে। কুচকুচে কালো গায়ের রং, পরনে হাফ প্যান্ট।
তুমি কে বাবা? ঝাউবনের কেলে মানিক? তুমি নিজেই একটা ভূত নও তো? আমার নাম কেলো মানিক নাকি? আমার নাম তো বিশু। তা বিশুও হও আর শিশুও হও, ওই বাড়িটা কাদের? রাজাদের। ও বাড়িতে এখন কেউ থাকে না। ওটাকে সবাই ভূতের বাড়ি বলে। রাত্রে ওখানে কুকুর ডাকে, বন্দুকের শব্দও শুনতে পাওয়া যায়, নাচ গান হয়। বলিস কি রে, এত কিছু হয় এখানে? হ্যাঁ গো, মিথ্যা কথা বলছি না। আমরা ওই বাড়িতে আজ রাত্রে থাকতে চাই। কেউ পারে না তো তোমরা? শক্ত মন্দ নয়। কি বলে, আমার বাবা ওই বাড়ির বাগানের মালিক ছিল, বাবাই থাকতে পারে না? তুই কখনো থেকেছিস ওই বাড়িতে? আগে বাবার সঙ্গে থেকেছি। আমরা যদি এক রাত ওই বাড়িতে থাকি, তোর বাবাকে বলে একটু থাকার ব্যবস্থা করে দিতে পারবি আমাদের জন্য? পারবো, তবে এখানে কেউ থাকে না। যারা থাকে, ভূতে তাদের গলা টিপে মেরে ফেলে। গোল মারবার জায়গা পাসনি বেটা। কেউ যদি নাই থাকে, তাহলে ভূতে গলাটা টিপে কার? বিশু এ কথার কোনো উত্তর দিতে পারল না। চল, তোর বাবার কাছে নিয়ে চল আমাদের। তোর বাবা ব্যবস্থা করে দিলে ওই বাড়িতেই রাত্রিবাস করবো আজ। বিশু আমাদের ওর পিছু পিছু আসতে বলল। কিছুটা এগোতেই দেখা গেল একটা বুড়ো মতো লোক জঙ্গল থেকে ঘাস কেটে থলির বস্তায় ভরছে। এখানে দাঁড়াও। বিশু বুড়োর কাছে গিয়ে কানে কানে কি যেন বলল। বুড়ো তাড়াতাড়ি বস্তা রেখে উঠে দাঁড়িয়ে আমাদের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি ওই রাজবাড়ির বাগানের মালি ছিলেন? আগে হ্যাঁ। আমরা জুনপুট বেড়াতে এসেছি, কিন্তু এখানে কোথাও থাকার জায়গা পাচ্ছি না। আপনি কি পারেন ওই বাড়িতে আজ রাত্রে থাকার ব্যবস্থা করে দিতে? কেন পারবো না, বাড়ির চাবি তো আমার কাছে। তবে কি জানেন, ও বাড়িতে এক রাত কেউ থাকলে সে পাগল হয়ে যায়। এমন কাউকে আপনি দেখাতে পারবেন? না। তবে মিথ্যা ভয় দেখাচ্ছেন কেন? তা আমি কি বলি বাবু, আপনারা কাঁথিতেই ফিরে যান, এখানে রাত্রিবাস করবেন না। কেন? গভীর রাতে ও বাড়িতে আলো জ্বলে, নাচ গান হয়, বন্দুকের শব্দ শোনা যায়। ওসব কিছু নয়, তবে হ্যাঁ, তুমি চাবি দিলে আজ রাত্রে ও বাড়িতে সত্যি আলো জ্বলবে। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট দাঁড়ান। তারপর হন হন করে গাছপালার আড়ালে অদৃশ্য হয়ে গেল। একটু পরেই ফিরে এলো একটা চাবির গোছা নিয়ে। বলল, নিন নিন চাবি। কাল কখন ফিরবেন আপনারা? তা ধরুন ভোরবেলা। ঠিক আছে, আমি এখানেই থাকবো, না থাকি বিশু থাকবে। চাবিগুলো ফেরত দিয়ে যাবেন। আর একটা কথা, ঘরের জিনিসপত্রে দয়া করে হাত দিবেন না, বাগানের ফুলও ছিঁড়বেন না। না না, ওসব কিছু করব না। আচ্ছা, এখন তো বেলা 12টা বাজে, এখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাবে? হ্যাঁ, গ্রামে যান আপনারা, কোনো বাড়িতে
টাকা পয়সা দিয়ে দেবেন, ওরাই রেঁধে দেবে। ফেরার সময় কারো কাছ থেকে একটা হেরিকেন চেয়ে আনবেন। আমাদের কাছে মোমবাতি আছে। তাহলে তো খুব ভালো। আমরা জুনপুট গ্রামের দিকে রওনা দিলাম খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য। যাওয়ার সময় দেখলাম সেই মাঝিরা তখন সাগর দ্বীপে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। গ্রামে গিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে রাতের জন্য কিছু মুড়ি আর রসগোল্লা নিয়ে আবার সমুদ্র সৈকতে ফিরে এলাম। সমুদ্র এখন আরও উত্তাল। যত জোরে হাওয়া বইছে সমুদ্র ততই ফুলছে। আমরা বালুচরের গা ঘেঁষে ঝাউবনে ঢুকলাম। বিশু আমাদের দেখেই ছুটে এলো। তারপর আমাদের আগে আগে চলতে লাগলো। কিরে বেটা, বেশ তো মনের আনন্দে নাচতে নাচতে যাচ্ছিস, ভয় করছে না? ভয় করবে কেন? আপনারা তো আছেন। তাছাড়া দিনের বেলা ওখানে কিছু হয় না, ভূত আসে রাত্রিবেলা। তোরা দিনের বেলা ঢুকিস ওখানে? আমরা কোনো সময় ঢুকি না। যাই হোক, আমরা সেই পুরনো রাজবাড়ির সামনে এসে দাঁড়ালাম। বড় পাঁচিল দিয়ে ঘেরা মস্ত দোতলা বাড়ি। গেটের তালার অবস্থা দেখে মনে হলো বেশ কয়েক বছর খোলা হয়নি। আমরা বহু কষ্টে তালা খুলে ভেতরে ঢুকলাম। ঘন ঘাস আগাছায় ভরে আছে চারদিক। আমরা ভিতরে ঢুকে অবাক হয়ে গেলাম। ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মনে হলো দিন কতক আগে কেউ এখানে এসে থেকে গেছে। আমরা দোতলায় উঠলাম। বড় বড় ঘরের মাঝে একটা হল ঘর। এটা রাজা বাবুদের জলসা ঘর। এই ঘর থেকেই তাহলে গান বাজনার আওয়াজ শোনা যায়। হ্যাঁ, এই ঘরটি ছাড়া প্রায় সব ঘরই খাট, আলমারি আর নানান রকম দামি জিনিস দিয়ে সাজানো। রহস্যটা বুঝতে পারছিস? আসলে ভূত-টুত কিছু নেই। এই বাড়ি রীতিমতো গোপনে ব্যবহার করা হয়, আর গ্রামের লোকেরা মনে করে ভূতের উপদ্রব হচ্ছে। তোমরা বিশ্বাস করছো না তো থাকো না রাত্রিবেলা, তারপর বুঝবে। তুই আমাদের সঙ্গে থাকবি বিশু? তাহলে দেখবি ভূতগুলোকে কিরকম জব্দ করবো আজ। না বাবা, দরকার নেই। আমরা খাবারগুলো একটা ঘরে রেখে দিলাম। তারপর আবার চললাম সমুদ্র তীরে। সমুদ্র এখন ভাটার টান। জল যত সরে যাচ্ছে ততই বিভিন্ন রকমের খোলার বহর দেখা যাচ্ছে। আমরা সেই সব ঝিনুক কুড়োতে লাগলাম। এমন সময় দেখি আমাদের অদূরেই সেই নির্জন বালুচরে এক সুন্দরী মহিলা নিজের মনেই ঝিনুক কুড়িয়ে চলেছে। দেখে বেশ বড় ঘরের বউ বলেই মনে হলো। কি ব্যাপার, এ মহিলা এখানে এলেন কোত্থেকে? তাই তো, হঠাৎ ঝাউবনের ভেতর থেকে এক যুবককে বেরিয়ে আসতে দেখলাম। তিনি আমাদের দেখে দূর থেকে বললেন,
এই যে ভাইয়ারা, শুনছেন? আমরা তার দিকে এগিয়ে গেলাম। যুবক বলল, আপনারা কি তারাই নাকি মশাই? মানে মানে যারা নাকি এই ভূতের বাড়িতে রাত কাটাতে চান? আগে হ্যাঁ। আপনারা কি সত্যিই ও বাড়িতে থাকবেন? তাছাড়া উপায় কি বলুন? এখানে সমুদ্রের ধারে ওই বাড়িটা ছাড়া আর তো রাত্রিবাস করার উপযোগী কিছু দেখছি না। ভূত যদি থাকেও এই সুযোগে তার দেখাটাও পেয়ে যাব। তাহলে ভাই আজ রাত্রে আমাদেরকেও আপনাদের সঙ্গী করে নেন। সে কি, ভয় করবে না আপনাদের? আমরা দুজনে হলে ভয় করত, কিন্তু আপনারা যখন আছেন ভয় কি? আমরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। বললাম, দেখুন, যতই সাহসে ভর করে থাকি না কেন, তবু আমরা তিনজন। আপনাদের পেয়ে আমাদেরও বুকে বল এলো। আর কিছু না হোক সারা রাত গল্প করেও কাটাতে পারবো। যুবক অদূরে ঝিনুক কুড়তে ব্যস্ত থাকা মহিলাকে ডাকলেন। স্বাতী, একবার শুনে যাও। মহিলা এক কোঁচর ঝিনুক নিয়ে এগিয়ে এলেন। এরাই সেই তিনজনে যারা ওই বাড়িতে রাত্রিবাস করতে যাচ্ছেন? আমি এদের রাজি করিয়েছি আমাদের সঙ্গে নিতে। খুশি হয়ে বলল, অজস্র ধন্যবাদ। আপনার ভয় করবে না? না ভাই, অত আমার ভূতের ভয় নেই। বিশেষ করে আপনাদের মতো ভাইদের সঙ্গে পেলে আমি এক রাত কেন 10 রাত ওই বাড়িতে কাটাতে পারি। খুব ভালো হলো। আমরা অবশ্য কাল সকালেই কাঁথি চলে যাব, কিন্তু আমরা যে ওই বাড়িতে রাত্রিবাস করতে যাচ্ছি এ কথা কে বললো আপনাদের? সবাই বলছে, সবাই জেনে গেছে আপনারা আজ ওই বাড়ির অতিথি। এমন সময় বিশু এলো ছুটতে ছুটতে। আমি বলেছি গো। দূরে মালিবুড়োকেও দেখা গেল। মালিবুড়ো ঘাসের বোঝা মাথায় নিয়ে কাছে এসে বলল, এই তো এনাদের সঙ্গে দেখা হয়ে গেছে দেখছি। তা ভালোই হয়েছে, দল বেঁধে থাকুন। তবে আমি এখনো বলছি, যা করছেন ঠিক করছেন না। সূর্য তখন অস্ত যাওয়ার মুখে। যান, একান্তই যাচ্ছেন যখন, তখন এই বেলা চলে যান, আর দেরি করবেন না। বাবা, আমি যাব ওদের সঙ্গে। মালিবুড়ো লাফিয়ে উঠল। খবরদার, ওই বাড়িতে কেউ যায়? আচ্ছা, কেন আপনারা অহেতুক ভয় পেয়ে ভীত হচ্ছেন? আমাদের সঙ্গে একজন মহিলা রয়েছেন, তিনি ভয় পাচ্ছেন না, আর আপনি ভয়ে অস্থির হয়ে যাচ্ছেন। আপনি নিজে এক রাত থেকে দেখুন না, তাহলেই প্রমাণ হয়ে যাবে ভূত আছে কি নেই। কিন্তু বাবু, ওই বাড়ির ভিতর থেকে গান বাজনার আওয়াজ নিজের কানে শুনেছি। সেই জন্যই তো বলছি, চলুন নিজের চোখে দেখবেন কি হয় না হয়। ঠিক আছে, তাই হবে। এখন আপনারা যান, আমরা খাওয়া দাওয়া সেরে রাত্রে শোয়ার সময় যাব। মালিবুড়োকে বিদায় দিয়ে আমরা 5 জনে ঝাউবনের ভেতর সেই পুরো বাড়িতে এসে ঢুকলাম। পাশাপাশি 2টো ঘর নিলাম। তারপর মোমবাতি জ্বাললাম। মহিলা তো ঘর দেখে দারুণ খুশি। এমন চমৎকার ঘর, খাট বিছানা, রাজবাড়ি একটা। এরা বলে কিনা ভূতের বাড়ি। আমার তো মনে হচ্ছে সারা জীবন এখানেই থেকে যাই। তারপর সিঁড়ির দরজা খুলে সবাই মিলে ছাদে উঠলাম। আহ, কি শান্তি! মাথার ওপর নক্ষত্র খচিত কালো আকাশ।
চেঁচিয়ে বললাম, ভূত বাবাজি, আমরা আজ রাত্রে আপনাদের অতিথি, আপনারা কোথায়? সাহারা দেব না, আমি এইখানে আপনাদের সামনে। আপনার নামটা জানাবেন দয়া করে। হ্যাঁ, আমার নাম সাথী। আমার নামটাও জেনে নিন, আমার নাম অরুণ কুমার। এবার আমরা সকলেই হো হো করে হেসে গড়িয়ে পড়লাম। যাক, আজ রাত্রে আমরাই তাহলে ভূতের ভূমিকায় অভিনয় করব। সত্যি আপনাদের পেয়ে যে কি ভালো লাগছে আমাদের, না হলে আমরা দুজনে তো হাঁপিয়ে উঠছিলাম। চলুন, বেশি রাত করে লাভ নেই, খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আমাদের টিফিন ক্যারিয়ার ভর্তি লুচি আর মাংস আছে। আমরাও মুড়ি মিষ্টি নিয়ে এসেছি। সতীদি ঠোঁট উল্টে বলল, এ মা, মুড়ি কে খাবে? মুড়ি আমি খেতে পারি না। তার চেয়ে মিষ্টিগুলো বরং কাজে লাগান। আপনারা বসুন, আমি টিফিন ক্যারিয়ারটা নিয়ে আসছি। না না সতীদি, একলা যাবেন না। প্রশান্ত, তুই বরং যা। কোনো দরকার নেই, এত ভূতের ভয় করি না আমি। তবুও অরুণবাবুকে সঙ্গে যেতে বললাম। একটু পরেই সবকিছু নিয়ে ওপরে উঠেলেন ওরা। তারপর ছাদে বসে বেশ জুত করে লুচি, মাংস আর রসগোল্লা খেলাম। জল টল খেয়ে ঘড়ি দেখলাম, রাত 12টা। সতীদি বলল, আর ছাদে নয়, এবারে নিচে চলুন। ও কি আনন্দের দিন আজ, আমার চোখে তো একটুও ঘুম আসছে না। চলুন, এবার আমরাই সারা রাত ধরে গান গেয়ে চেঁচিয়ে হুল্লো করে ভূতের উপদ্রব করি। এমন উপদ্রব করব যে ভূত বলে যদি কিছু থাকেও তারাও ভয়ে পালাবে। ঠিক কথা। অমনি কোথা থেকে একটা কুকুর এসে হাজির হলো সেখানে। ওমা, একি একি, এখানে কুকুর এলো কোথা থেকে? কুকুরটা তখন সতীদির পায়ের কাছে এসে লুটোপুটি খেতে লাগলো। এই হচ্ছে তাহলে পোড়ো বাড়ির ভূত, রাত্রিবেলা চেঁচাবে আর লোকে ভাববে ভূতে ডাকছে। কুকুরটা এবার আমাদের এঁটো পাতাগুলোর উপর লাফিয়ে পড়ল। আমরা কুকুরটাকে ছাদে রেখেই সিঁড়ির দরজা বন্ধ করে নিচে নেমে এলাম। নেমে এসে দেখি আমাদের ঘরের পাশে মালি বুড়ো আর বিশু চুপচাপ বসে আছে। এই, তোমরা এখানে কেন? যাও নিচের ঘরে যাও, এখানে আমরা শুব, হুল্লা করব। সারা রাত ঘুমাতে পারবে না তোমরা। হ্যাঁ, সতীদি ঠিকই বলেছেন, তোমরা নিচের ঘরে যাও, না হলে আমাদের দাপাদাপিতে তোমরা অস্থির হয়ে উঠবে। বিশুকে বললাম, কিরে বেটা, কেমন বুঝছিস? আপনারা শহরের লোক, সাহস আছে। যা, এবার নিচের ঘরে গিয়ে আরাম করে ঘুমোগে যা, ভয় পেলে ডাকিস। মালি বুড়ো হঠাৎ বলল, জলসা ঘরের দরজা খুলল কে? আমরাই খুলেছি। ওটা এখনই বন্ধ করে দিন। থাক না খোলা, আজ রাতে আমরা যদি এখানে গান বাজনা করি? এই ঘর অভিশপ্ত, এই ঘরের দরজা খুলবেন না। কোনো রকমে রাতটা কাটিয়ে চলে যান এখান থেকে। আজ আর কোনো ঘরই বন্ধ নয়, সব ঘরের দরজাই খুলে দেব আমরা। এ বাড়ির অভিশাপ আজ আমরা কাটাবই। আপনাদের এখানে থাকতে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। ঠিক আছে, যা ভালো বুঝেন করুন। তারপর মালি বুড়ো বিশুকে নিয়ে নিচে চলে গেল। ওরা চলে গেলে আমরা কেউ আর শোয়ার ঘরে না ঢুকে জলসা ঘরে ঢুকলাম।
বিমান রসিকতা করে বলল, এই তাহলে জলসাঘর। এই ঘরেই একসময় নাচ গানের ফোয়ারা ছুটত। তা যারা সেসব করতো তারা কোথায় লুকুলে বাবারা? শোনাও না একটু তোমাদের গান বাজনা। হ্যাঁ, ঠিক কথা। এই পোড়ো বাড়িতে আমরা যাদের অতিথি হয়ে এসেছি তারা কেন আমাদের সাথে এরকম করছে? যা হোক, শোনানো উচিত। কেউ নেই, চলো আমরাই শুরু করি। আজ রাতে জলসাঘর আবার ভরে উঠুক গানে গানে। একটা বাংলা সিনেমার গান দিয়ে শুরু হলো। সব কটা কণ্ঠ একত্রিত হয়ে জলসাঘর ভরিয়ে তুলল একেবারে। গান শেষ হলে আমরা হেসে লুটিয়ে পড়লাম। আর কি, এবার শুয়ে পড়া যাক। ও মা, শোবে কি? আজ কোনো শোয়া টোয়া নয়, আজ শুধু রাত জেগে ভূতের জন্য অপেক্ষা করা। ঠিক বলেছেন। তার চেয়ে আমি বলি কি, আপনি একটা গান ধরুন, খুব ভালো গলা আপনার। একা একা শুধু গলায় কি গান হয়? বেশ হতো যদি একটা হারমোনিয়াম থাকতো। এই তো ঘরের কোণে একটা হারমোনিয়াম রয়েছে দেখছি। কবেকার পুরনো, ওতে আওয়াজ বেরোবে? এই বলে হারমোনিয়ামটা কাছে নিয়ে রিডগুলো টিপে ধরতেই সুরে সুরে ঘর ভরে গেল। হঠাৎ লাফিয়ে উঠল সতীদি। এ কি, এ কি? আমার সারা শরীর জ্বলে যাচ্ছে কেন? বড় কষ্ট হচ্ছে আমার। অরুণবাবু উঠে গিয়ে সতীদিকে ধরলেন। কি কষ্ট হচ্ছে তোমার? না না, ও কিছু নয়। আসলে সারাদিন ঘোরাঘুরি করছো, রাত জেগে হই হুল্লা করছো, একটু শুয়ে থাকো, সব ঠিক হয়ে যাবে। সতীদির গলা থেকে একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে বাতি নিভে গেল, গোটা ঘর ভরে গেল অন্ধকারে। বাইরে গাছের ডালে একটা নিশাচর পাখি ডাকলো। পরক্ষণেই আলোয় ভরে উঠল গোটা ঘর। হঠাৎ দেখলাম জলসা ঘরের মাঝখানে রাজ নর্তকীর সাজে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছেন সতীদি। আমাদের দিকে চেয়ে মিষ্টি হাসলেন। মাথার উপর ঝাড় লণ্ঠনের আলোর বন্যা বইছে। এক পাশে তাকিয়ায় ঠেস দিয়ে রাজ পোশাক পরে সোড়া পাত্র হাতে অরুণ কুমার। সতীদি আমাদের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে পায়ের ঘুঙুর বাজিয়ে হাতে তাল দিল। সেই সুরে সুরে শুরু হলো নাচের ঘূর্ণি। আমরা বিস্মিত, বিমূঢ়, স্তব্ধ। হঠাৎ সেই নাচ গানের মাঝখানে চেঁচিয়ে উঠল অরুণ কুমার, এ কি তুমি? তোমাকে কে এখানে আসতে বলেছে? বন্ধ করো এই গান, নাচ থামাও, বেরিয়ে যাও এখান থেকে। তুমি ঘরের বউ হয়ে। না, শুনতেই হবে তোমাকে। আজ আমি সারা রাত ধরে নাচবো, গাইবো। খবরদার বলছি, আমার কথার অমান্য করার পরিণাম কি তা জানো? জানি, তুমি আমাকে গুলি করে মারবে। এই তো, মারো, মারো আমাকে। দেখবো তোমার বন্দুকে কত গুলি আছে।
এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ঢের ভালো। সঙ্গে সঙ্গে অরুণ কুমার উঠে দাঁড়ালেন। তারপর দেওয়ালে টাঙানো বন্দুকটা হাতে নিয়ে উঁচিয়ে ধরলেন সতীদির দিকে। আরে আরে, এ কি করছেন? আপনি কি সত্যি সত্যি গুলি করে মারবেন নাকি অরুণবাবু? সরে যাও, সরে যাও তোমরা, ওকে আমি শেষ করে দেব। হঠাৎ বন্দুকের গুলির আওয়াজ। ঘরের মেঝেই লুটিয়ে পড়লেন। স্বাতীদির বুক রক্তে ভেসে গেল। হঠাৎ ছাদের কুকুরটা ঘেউ ঘেউ করতে করতে ছুটে এসে স্বাতীদির পায়ের কাছে বসে পড়ল। এ কি, কুকুরটাকে তো ছাদে রেখে দরজা বন্ধ করে দিয়েছিলাম, এখানে এলো কি করে? আবার গর্জে উঠল বন্দুক। কুকুরটা লুটিয়ে পড়ল। অরুণ কুমার হঠাৎ স্বাতীদির দিকে ঝুঁকে পড়ে বলল, এ কি করলাম আমি? আমি কি সত্যি মেরে ফেললাম তোমাকে? স্বাতী, তুমি কথা বলছো না কেন? এইসব চেঁচামেচি আর বন্দুকের আওয়াজ শুনে মালি বুড়ো আর বিশু ছুটে এলো ওপরে। ভয়ে বিবর্ণ মুখে এক পাশে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। তোরা তোরা এখানে কেন? কি চাই তোদের? মজা দেখতে এসেছিস? এ কি করলেন দাদা বাবু? আপনি সত্যি সত্যি মেরে ফেললেন বৌদিমণিকে? চুপ কর, চুপ কর বেয়াদব, তোদেরকেও আমি গুলি করে মারবো। এই বাড়ির একটি প্রাণীকেও জীবিত রাখবো না আমি। যেমন করে স্বাতীকে মেরেছি ঠিক সেইভাবে তোদেরকেও মারবো। মালি বুড়ো আর বিশু তখন ছুটে পালালো সেখান থেকে। ও বন্দুক উঁচিয়ে তাড়া করলেন ওদের। কোথায় পালাবি বাচাধন? আমরা হতভম্ব হয়ে গেছি। কি যে হচ্ছে, কেন হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। আমরাও ছুটলাম ওদের পিছু পিছু। কি হচ্ছে অরুণ বাবু? আপনি পাগল হয়ে গেলেন নাকি? আপনি কি জানেন খেয়ালের বসে কি কাণ্ড করছেন আপনি? আমরা যে এক ধার থেকে অ্যারেস্ট হয়ে যাব। অরুণবাবু তখন বারান্দার কাছে ছুটে গেলেন। বিশু গেট পার হয়ে চলে গেল। কিন্তু মালি বুড়ো পারল না। গেটের কাছে পৌঁছাতেই মালি বুড়োর দেহটা ছিটকে পড়ল একটা গাছের কাছে। এ কি করলেন অরুণ বাবু? অরুণবাবু তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নামলেন। আমরাও নামলাম ওর পিছু পিছু। অরুণবাবু গেট পেরিয়ে ছুটে চলল ঝাউবনের দিকে। আমরাও ছুটছি। ওই তো বিশু। বিশু ছুটছে প্রাণের দায়ে। ওকে বাঁচাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে বাঁচাতেই হবে। হঠাৎ অরুণ কুমারের বন্দুক আবার গর্জে উঠল।
এ কি করলেন অরুণবাবু? অরুণবাবু ছুটে বিশুর কাছে গিয়ে ঝুঁকে পড়ে একবার দেখলেন ওকে। আমাদের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, শেষ হয়ে গেছে, আর একটি মাত্র গুলি অবশিষ্ট আছে, সেটা আমি নিজের জন্য রাখলাম। আপনারা ছেলে মানুষ, তার ওপর আমাদের অতিথি, সেই জন্য কিছু বললাম না। তবে ভবিষ্যতে এই বাড়িতে আর কখনো রাত্রিবাস করবার চেষ্টা করবেন না। যান, চলে যান এখান থেকে, পেছন ফিরে তাকানোর চেষ্টা করবেন না। আমাদের বুঝতে বাকি রইল না আমরা কাদের পাল্লায় পড়েছি। আমরা অতি কষ্টে সেখান থেকে পালিয়ে বাঁচলাম। ভোরবেলা গ্রামে পৌঁছে শুনলাম গতকাল আমরা বিশু, মালিবুড়ো, সতীদি আর অরুণ কুমার নামে যাদের দেখেছি তারা কেউ জীবিত নয়। অনেক বছর আগে এক ভয়ঙ্কর রাতে কি এক অজ্ঞাত কারণে ওরা নাকি এইভাবেই মারা গিয়েছিল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।